ম্যাড্রাস টকিজ এই নামটাই এতটা মানে নস্টালজিক এবং এতটাই গোজবাম্প দেয় ছোটবেলার থেকে আমার কাছে, যে আজও যখন ম্যাড্রাস টকিজ নামটা ওঠে তখন যেন সেই ছোটবেলায় ফিরে যাই। সেই রোজা, বম্বে, নায়কম, মানে পরপর এতগুলো ছবি, গুরু, মানে ভাবা যায় না। কারণ ম্যাড্রাস টকিজ হচ্ছে মণিরত্নমের নিজের প্রোডাকশন হাউস, এবং ম্যাড্রাস টকিজ যখনই ছবি করেছে তখনই সেই ছবির মধ্যে কিছু না কিছু একটা নতুনত্ব প্রেজেন্ট করার চেষ্টা করেছে, একটা মেসেজ দিয়ে গেছে। এবং মণিরত্নম এই কারণে ভারতবর্ষের যে প্রথম সারির তিনজন ডিরেক্টর রয়েছে তার মধ্যে শেষ 30 বছরে তিনি তার কিন্তু র্যাঙ্কিংটা বজায় রেখে দিয়েছেন। তাই বলে কি মণিরত্নমের ফ্লপ নেই? মণিরত্নমের জীবনে ফ্লপ আছে, মণিরত্নমের জীবনে সেমি হিট আছে, মণিরত্নমের জীবনে ব্লকবাস্টার আছে, মণিরত্নমের জীবনে অল টাইম ব্লকবাস্টার আছে, মণিরত্নমের জীবনে কাল্ট ক্লাসিকও রয়েছে। এবং সেই কারণে মণিরত্নম হচ্ছে ফিল্ম সাবজেক্ট। এবং মণিরত্নম এআর রহমান তো একটা জুটি, একটা কম্বিনেশন, যেটা রোজা থেকে তৈরি হয়েছিল, এবং যে জুটি আমাদেরকে একটার পর একটা মিউজিক্যাল ব্লকবাস্টার এবং তার সাথে সাথে সিনেমেটিক ব্লকবাস্টার দিয়েছিল। এরপর মানে যার মধ্যে আমরা পেয়েছিলাম রোজা, বম্বে, দিলসে, গুরু, রাবণ, মানে কোনটার নাম কোনটা মানে বল। তো সেইখানে দাঁড়িয়ে এইবার তো শুধু মণিরত্নম নয়, এবার তো শুধু এআর রহমান নয়, সাথে কোলাবে এলো কমল হাসান স্যার। যদিও কমল হাসান স্যার আর মণিরত্নম কিন্তু প্রায় 40 বছরের কাছাকাছি পর একসাথে আসছে। কারণ তাদের প্রথম ছবি নায়কম, যেটা অল টাইম ব্লকবাস্টার ক্যাটাগরিতে পড়ে, সেই নায়কম ছবির পর এত বছর সময় লাগলো তাদের দুজনের আবার এই বয়সে ফিরতে। প্রায় 80-র দশকে যে সময় মণিরত্নম স্যার এবং কমল হাসান স্যার দুজনেই প্রায় ইয়ং এজে ছিল, সেই সময়ে দাঁড়িয়ে তারা সিনেমা করেছিল, এবং আজকে তারা এই এজে এসে 70 বছরের কাছাকাছি বয়সে দাঁড়িয়ে এসে তারা আবার কোলাপ করলো। তো দ্যাটস কল, কি বলবো, মানে এইটা হচ্ছে, মানে যখন জুয়েলরা, যখন লেজেন্ডরা একসাথে আসে, লিভিং লেজেন্ডরা একসাথে আসে, তখন তার জন্য একটা সময় লাগে, একটা টাইম লাগে। লিভিং লেজেন্ডরা এত ঘন ঘন হয়তো আসে না। যেমন আমরা আমাদের বাংলায় দেখেছিলাম যে লিভিং লেজেন্ড না হলেও দুই লেজেন্ড, অর্থাৎ সত্যজিৎ রায় এবং উত্তম কুমার মাত্র দুটো ছবি করেছেন। তারা দুটো ছবিতেই এমন ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন যেটা পরবর্তীকালে আর কেউ ভাঙতে পারেন। তো হ্যাঁ, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় তো মানিকবাবুর মানসপুত্র ছিল, তার ব্যাপারটাই আলাদা। তো যাই হোক, হোয়াট এভার। কিন্তু ঘটনা হচ্ছে যে এইবার যে ঠগ লাইফ আমরা দেখতে চলেছি, এই ঠগ লাইফের গল্পের কোথাও একটা ইন্সপিরেশন আমি গডফাদার থেকে পাচ্ছি। কিন্তু গডফাদার থেকে পেলেও গডফাদারের যে মানে যে পলিটিক্যাল, যে শুট পলিটিক্যাল সেগমেন্ট ছিল, সেই সেগমেন্ট কোথাও ঠগ লাইফে নেই। ঠগ লাইফ একটা পুরোটা অ্যাকশন প্যাকড, এবং এই মুহূর্তের যে অ্যাকশন প্যাকড, এই মুহূর্তে আমি বলেছিলাম না আগের একটা ভিডিওতে, যে এই মুহূর্তে বলিউড এবং ইন্ডিয়ান ফিল্মে অ্যাকশন বা ফাইট সিকোয়েন্সের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমরা হয়তো মানে 80-র দশক 90-র দশকের যে অ্যাকশন দেখতাম, যে ফাইট সিকোয়েন্স দেখতাম, সেই ফাইট সিকোয়েন্স কিন্তু আজকের যুগে নেই। কারণ আজকের যুগের ফাইট সিকোয়েন্সটা রিয়েলিস্টিকও নয়। আজকের যুগের ফাইট সিকোয়েন্সটা অনেক বেশি গ্র্যান্ডারে ভরপুর, কিন্তু সেই গ্র্যান্ডারের মধ্যেও এত রিয়েলিজম এবং এত পারফেক্ট কোরিওগ্রাফিগুলো থাকে, যেটাকে বলে অ্যাকশন কোরিওগ্রাফি। মানে তখনকার যুগে লাগতো হচ্ছে শুধুমাত্র একজন ফাইট মাস্টার, সেই মাস্টার তার তত্ত্বাবধানে সে ফাইট সিকোয়েন্স তৈরি করে ফেলতো। কিন্তু এখন শুধু ফাইট মাস্টার নয়, এখন ফাইটের সাথে সাথে ফাইট কোরিওগ্রাফারও প্রয়োজন হয়। মানে কোরিওগ্রাফি এবং ফাইটার দুটোকে পাঞ্চ করে এখনকার যুগের প্রেজেন্টেশন হয়, যেটা ঠগ লাইফেও আমরা দেখতে পাচ্ছি। এবং এই 70 বছর বয়সে দাঁড়িয়েও কমল হাসানজি যে অ্যাকশন প্যাক্ট আমাদেরকে দিয়েছে, পরপর বিক্রমেও দিয়েছে কিছু বছর আগে। গত বছর ইন্ডিয়ানটা চললো না, এবং ইন্ডিয়ানটা কোথাও চললো না ডিরেক্টর শঙ্করের জন্য, কারণ শঙ্করের এখন খারাপ সময় চলছে এবং শঙ্করের সেই পুরনো ফর্মুলা বারবার নিয়ে আসছে, তাতে তো এটা হতোই। কিন্তু এই যে কোলাবোরেশনটা, মণিরত্নম কমল হাসানের যে কোলাবোরেশনটা, এটা বহু চর্চিত এবং বহু অ্যাওয়েটেড কোলাবোরেশন। কেননা এটা আজকের দিনের কনসেপ্ট নয়, এটা মানে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল দুজনের মধ্যে, অনেক দিন ধরে আলোচনা হতে হতে অনেক দিন ধরে শ্যুট হচ্ছিল এই ছবিটার, যেটা টিজার আমরা দেখেছিলাম গত বছর এই সময়। গত বছর ইন্ডিয়ান ট্যুরের পরপরই আমরা কিন্তু টিজার দেখতে পেয়ে গেছিলাম ঠগ লাইফে। সেখানে দাঁড়িয়ে প্রায় 1 বছর পর ছবিটার প্রেজেন্টেশন আমরা দেখতে চলেছি, এবং
মণিরত্নম স্যার এবং কমল হাসান স্যার প্রথমবার নয়, বহু বছর পর আবারও একসাথে ফিরছে, এটাই সবচেয়ে বড় পাওনা। এবারে দেখা যাক ছবিটার ভেতরে কি থাকে। তবে ছবিটার গল্পর যে প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে বোঝাই যাচ্ছে ইটস আ গ্যাংস্টার ড্রামা, যেটাকে আমি বললাম গডফাদারের মতো। কিন্তু গ্যাংস্টার ড্রামার মধ্যেও এখানে প্রচুর রাইভেলারি থাকবে, প্রচুর রিভেঞ্জ থাকবে এবং প্রচুর কি বলবো বেইমানি বা বিশ্বাসঘাতকতার জায়গাও থাকবে এখানে। তো এক্স্যাক্টলি ইটস আ ভেরি ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হতে চলেছে এবং অবশ্যই ঠগ লাইফের অন্যান্য আপডেটের দিকেও নজর থাকবে। এই বছর সবচেয়ে বড় বড় যে রিলিজগুলো আসছে, সেই রিলিজগুলোর অন্যতম ঠগ লাইফ ছিল এবং সেই কারণে ঠগ লাইফের অন্যান্য আপডেটগুলো নিয়েও আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।